হ্যালো এভরিওয়ান, 18 ফেব্রুয়ারি 2026 সালের প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো সেই নাম দেখে নেওয়া যাক। শুরুতে জটিলতার মুখে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া আমরা এটি নিয়ে আলোচনা করব। গণভোটের ফলাফল বাস্তবায়ন বিরত রাখার নির্দেশ চেয়ে রিট, বিএনপির বড় বিজয় ও গণতান্ত্রিক পথ চলার পরীক্ষা, মূল বিষয়ে একমত ইরান এবং যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দর্শন ঘরে চলছে না, বিদেশে রপ্তানির তোড়জোড়, অর্থনীতিতে গতির পাশাপাশি স্থিতিশীলতা ফেরাতে হবে। আর্টিকেলটি দেখব। আচ্ছা, চুক্তি পর্যালোচনার যেটা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি হয়েছে রিসেন্টলি, সেই চুক্তি পর্যালোচনার অনুরোধ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। আচ্ছা, শুরুতেই জটিলতার মুখে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া এটা আমরা দেখে নিই যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, এটা আমরা সবাই জানি, ইতিমধ্যে জেনেছি যে জামায়াত ও এনসিপি শপথ নিয়েছে। এখন বিএনপি থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা। 2/3 বেশি সদস্য শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের গঠন কিন্তু পূর্ণতা পায়নি। আচ্ছা, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হয় নির্বাচিত সরকারের এই যাত্রা শুরুতে কিন্তু এই সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়া কিন্তু জটিলতার মুখে পড়লো। এবার চলুন পৃষ্ঠা 2 এবং কলাম 2-এ চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট আমরা পয়েন্ট আউট করেছি, সেগুলো একটু দেখে নেওয়া যায়। সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে সংবিধানের 3য় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফর্ম যুক্ত হলে কে শপথ করবেন তা নির্ধারিত হলে তখন এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। তো উনি কিছু শর্তের কথা উল্লেখ করছেন যে কখন এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। যে সংবিধানের 3য় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফর্ম যখন যুক্ত হবে এবং কে এই শপথ পাঠ করাবেন, এগুলো যখন শর্তগুলো সংযুক্ত থাকবে সেই ক্ষেত্রে তারা শপথ নেওয়াতে তাদের আর বাধা থাকবে না। তো 3য় তফসিলের কথা বলছি, 3য় তফসিলে যুক্ত করতে হবে। আচ্ছা, তারপরে এখানে আছে যে 13 নম্বর কিন্তু জুলাই সনদ সংবিধান সংস্কার আদেশ জারি করেন রাষ্ট্রপতি। 13 নভেম্বর ওকে। আচ্ছা, শেষ পর্যন্ত জামায়াত ইসলামী থেকে নির্বাচিত হয়েছে জামায়াত ইসলামী থেকে 68 জন, এনসিপি থেকে 6 জন, তারা আলাদা 2টি শপথ নেন। আচ্ছা, এখানে দেখি পরবর্তীতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়েন কিন্তু চিফ ইলেকশন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চিফ ইলেকশন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আচ্ছা, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়ায় বাকি কী ছিল আমরা এবার এটা একটু দেখব। আচ্ছা, এখানে পয়েন্টটা হচ্ছে যে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা আছে আদেশে। ওকে, যে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদের গঠনের কথা বলা আছে আদেশে। আচ্ছা, এই পরিষদ কেন? আচ্ছা, 13 নভেম্বর রাষ্ট্রপতি জুলাই সনদ সংবিধান সংস্কার আদেশ জারি করেন। 13 নভেম্বর তারিখটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত ভবিষ্যতে এই আদেশ কতটুকু কার্যকর হবে তা নিয়ে কিন্তু সংশয় থেকে গেল। চলুন পরবর্তী আর্টিকেলে। ওকে, দ্বিতীয় পেজের আর্টিকেলে রয়েছে যে গণভোটের কিন্তু গণভোটের ফলাফল বাস্তবায়ন বিরত রাখার নির্দেশটা কিন্তু রিড করেছেন যে গণভোট 2026-এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশ চাওয়া হয়েছে। এখন এই সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আলাউল মজিদ তৌহিদ আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেন। আচ্ছা, তিনি কেন এই কাজটি করছেন দেখা যাক। যে মূলত 12 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে 13 ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিতের চেয়ে তিনি রিটটি করেন যে এই গণভোটের কি কোনো বৈধতা আছে কিনা এরকম। এখন রিটে বলা হয় যে অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা নয়, যেটাকে সাংবিধানিক সভা বা গণপরিষদ বলা হচ্ছে। যে 1972 সালে সংবিধান প্রণয়নের জন্য যে গণপরিষদ গঠিত হয়েছিল ওইরকম কোনো গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি। ওকে, যে সাময়িক সংবিধানের নীতিগুলো প্রণয়ন বা বাস্তবায়ন করার জন্য সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত এরকম কাউকে বলছে। আমরা দেখব পরবর্তীতে, যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। যে সংবিধান ছাড়া কিন্তু এই সাংবিধানিক ট্রাস্টিদের কোনো ভ্যালু নেই বা গুরুত্ব নেই। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে
আহ, এই সাংবিধানিক সভা এবং সাংবিধানিক ট্রাস্ট জিনিসটা কি? ওকে, সাংবিধানিক সভা যেটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হচ্ছে, আর সাংবিধানিক ট্রাস্টি যেটা কনস্টিটিউশনাল ট্রাস্টি, মূলত দুটি ভিন্ন ধারণা যা রাষ্ট্র পরিচালনা ও সংবিধান প্রণয়নের সাথে সম্পর্কিত। আচ্ছা, সাংবিধানিক সভাটা কি? ওকে, এটি একটি বিশেষায়িত সংস্থা যার মূলত একটি রাষ্ট্রের নতুন সংবিধান প্রণয়ন বা বিদ্যমান সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গঠিত হয়, তাই না? সাংবিধানিক সভা যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সাংবিধানিক পরিষদ বা গণপরিষদ, এগুলো এর উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন বা সংবিধান তৈরি করা, এবং কাজ শেষে সাধারণত এই সভা বিলুপ্ত হয়ে যায়। যে সংবিধান সংস্কার বা সংবিধান তৈরি হয়ে গেলে এটার কোনো ভ্যালিডিটি থাকে না। আচ্ছা, এটি সাধারণত জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত হয়, যেমন 1972 সালে গণপরিষদ কিছুক্ষণ আগে বললাম। আচ্ছা, ক্ষমতার ক্ষেত্রে এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী ক্ষমতা ভোগ করে। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী ক্ষমতা ভোগ করে কিন্তু, এবং এর কাজ কোনো সাধারণ আইনসভার উপর নির্ভরশীল নয়, যেহেতু তারা সংবিধান প্রণয়ন করবে। এবার দেখে নেওয়া যায় যে সাংবিধানিক ট্রাস্ট এই জিনিসটা কী। আচ্ছা, ট্রাস্টি বা ওসি ধারণাটি সাধারণত আইনগত বিশ্বাস বা জিম্মাদারি বোঝাতে কিন্তু ব্যবহৃত হচ্ছে। যে সাংবিধানিক প্রেক্ষাপটে এটি কোনো নির্দিষ্ট সংস্থা নয়, বরং এটি তত্ত্ব বা ভূমিকা। কীভাবে? কোনো সরকার বা প্রতিষ্ঠানকে সংবিধানের অভিভাবক হিসেবে দেখা হয়, তখন তারা সাংবিধানিক ট্রাস্ট হিসেবে কাজ করে। যখন কোনো সরকারকে বা কোনো প্রতিষ্ঠানকে সংবিধানের অভিভাবক হিসেবে দেখা হচ্ছে, তখন তাকে সাংবিধানিক ট্রাস্টি বলা হয়। তাদের মূল দায়িত্ব হলো জনগণের পক্ষে সংবিধান ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। অনেক সময় বিচার বিভাগ বা সুপ্রিম কোর্টকে সংবিধানের ট্রাস্টি বা অভিভাবক বলা হয়, কারণ তারা সংবিধানের কী পবিত্রতা রক্ষা করে। যে বিচার বিভাগ হচ্ছে সংবিধানের অভিভাবক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে বুঝলাম যে তাদের এখানে মূল পার্থক্যটা কি, যে সাংবিধানিক সভা সংবিধান তৈরি করে, আর সাংবিধানিক ট্রাস্টি সেই সংবিধান রক্ষা ও পরিচালনা করে। সো এই যে গণভোটের মাধ্যমে যে গঠিত হচ্ছে, গণভোটের রায়টা হলো ওকে, যে এবং অন্তর্বর্তীকালীন সরকার আর এটা পরিচালনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সো অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা নয়, এটি সাংবিধানিক ট্রাস্ট। ওকে, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কী ছিল, যে সংবিধানটাকে পরিচালনা করা। ওকে, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী আর্টিকেলে চলে যাওয়া যাক, যেখানে বিএনপির শপথ না নেওয়া গণভোটের রায়কে অগ্রাহ্য করা। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট আছে, সেটা আমরা একটু দেখি। যে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদের অধীনে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে। 142 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, হাইকোর্ট বিকেন্দ্রীকরণ সংক্রান্ত সংবিধানের 8ম সংশোধনী আর তত্ত্বাবধায়ক সরকারের সংক্রান্ত 13দশ সংশোধনী, এগুলো কি আদালত কর্তৃক কিন্তু 13দশ সংশোধনী বাতিল করার ফলে দেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। আচ্ছা, এটা আমরা দেখলাম। আচ্ছা, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, পরবর্তী আর্টিকেলে যাওয়ার আগে আমরা এখানে একটা ইনফরমেশন দেখে নিই যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন ABM আব্দুস সাত্তার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কী হলেন? ABM আব্দুস সাত্তার। আচ্ছা, এখানে মতামত পাতায় রয়েছে যে নতুন সরকারকে স্বাগত সম্পাদক। আচ্ছা, আপনারা একটা পড়ে নিতে পারেন। এছাড়া সংবিধান মেনে চলা, বিএনপির যৌক্তিক অবস্থান, সংবিধান মেনে চলা, বিএনপির যৌক্তিক অবস্থান, এটা আপনারা দেখে নিতে পারেন। এখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো সংসদকে কার্যকরভাবে কাজ করতে দেওয়া, অর্থনীতি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সহিংসতা রোধ এবং জনজীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা অগ্রাধিকার হওয়া উচিত। আচ্ছা, রিদওয়ানুল হক লিখেছেন আর্টিকেলটি যে তিনি সংবিধান বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক। আমরা এটা পড়ে নিতে পারেন। আচ্ছা, এই আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপি, এটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা এটা দেখবো যে নতুন সরকারের চ্যালেঞ্জ। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের একটি আর্টিকেল, এটা আমরা দেখে নেব। এখানে উনি বলেছেন যে বিএনপি সরকারের সামনে প্রথম ও প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা। ওকে, যে সাম্প্রতিক বছরগুলোতে কি দেখা যাচ্ছে যে বৈদেশিক ঋণ বেড়ে গেছে, আমাদের কর জিডিপি যে রেশিওটা সেটা কি অনেক নিম্ন পর্যায়ে রয়েছে, আর নিম্ন কর জিডিপি রেশিও কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থার নিম্নমানকে নির্দেশ করে। আচ্ছা, এই প্রেক্ষাপটে সরকারের প্রথম কাজ কী হওয়া উচিত? যে সামষ্টিক অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, দেশ সমগ্রভাবে একটি দেশে
যে অর্থনীতিগুলো আছে, অর্থনীতির যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি এবং রাজস্ব নীতির সমন্বয় কিন্তু এখানে অপরিহার্য। তো মুদ্রানীতি এবং রাজস্ব নীতি আমাদের একটু জানতে হবে। আচ্ছা, মুদ্রানীতি এবং রাজস্ব নীতি এটা আমি নোট হিসেবে কমেন্ট বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এখানে বলছে যে জাতীয় রাজস্ব বোর্ডকে আধুনিকায়ন, কর সংস্কারে আর বিলম্ব করা যাবে না। জাতীয় রাজস্ব বোর্ডকে আধুনিকায়ন করতে হবে, ডিজিটালাইজেশন ও কর পরিপালন বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী করতে হবে। তো উচ্চ আয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় কিন্তু আনা খুব জরুরি। ধীরে ধীরে ভ্যাট এবং আমদানি শুল্কের মতো পরোক্ষ করের ওপর নির্ভরতা কমিয়ে প্রগতিশীল প্রত্যক্ষ কর ব্যবস্থা থেকে অগ্রসর করতে হবে। এখন এখানে করের ওপর যে আমাদের পরোক্ষ করের ওপর আমাদের যে নির্ভরশীলতা সেটা কাটিয়ে উঠে আমাদের প্রত্যক্ষ করের দিকে ঝুঁকতে হবে। ওকে, আচ্ছা, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর কি সেটা আমরা দেখব। এতে রাজস্ব বাড়বে, একই সঙ্গে ন্যায্যতা নিশ্চিত হবে। এখন এছাড়াও কি গুড গভর্নেন্স বা সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে, দুর্নীতি কারাপশন কিন্তু একটি জাতির উন্নতির অন্তরায়, এটা আমাদের বন্ধ করতে হবে। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে হবে, এগুলো ছাড়া কিন্তু বেসরকারি বিনিয়োগ ঘুরে দাঁড়াবে না। এখন ব্যাংকের সম্পদের গুণগত এখন এই যে ব্যাংকের সম্পদের যে গুণগত মান পর্যালোচনা এবং শক্তিশালী নিয়ন্ত্রক তদারকি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অবসান অপরিহার্য। রপ্তানি বহুমুখীকরণ কিন্তু আমাদের জরুরি। আমাদের যে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন দরকার। আমাদের শুধু আরএমজি নির্ভরতা আমাদের কমিয়ে আনতে হবে। ওকে, তৈরি পোশাকের বাইরে নতুন খাতে আমাদের প্রবৃদ্ধি বাড়তে হবে এবং আঞ্চলিক মূল্য শৃঙ্খলে সংযুক্তি গভীর করতে হবে। এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে আকর্ষণ করতে হলে নীতিগত এবং পূর্বানুমানযোগ্যতা, উন্নত অবকাঠামো এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। আর প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কীভাবে আকৃষ্ট করতে পারি আমরা, যে আমাদের নীতিগত পূর্বানুমানযোগ্যতা থাকতে হবে। যে আমাদের পলিসি যদি বিজনেসম্যানরা বা ইনভেস্টাররা বুঝতে না পারেন, সেটাকে যদি তারা আগে থেকে অনুমান করতে না পারেন, তাহলে তারা কি বিনিয়োগ করতে রাজি হবেন? বিনিয়োগ করতে নিজেদেরকে কনভিন্স করতে পারবেন না। তো আমাদের এমন একটা পলিসি বা নীতি তৈরি করতে হবে যেটা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সচেষ্ট থাকবে। এছাড়াও উন্নত অবকাঠামো কিন্তু অবশ্যই জরুরি। গুড ইনফ্রাস্ট্রাকচার দরকার এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ। জ্বালানি কিন্তু একটি দেশের অর্থনীতিকে বা একটি দেশকে যদি সামগ্রিকভাবে একটি উৎপাদন কারখানা বা কারখানা হিসেবে কল্পনা করি, তো সেটা কিন্তু ফুয়েল কিন্তু জ্বালানি। তো জ্বালানি সরবরাহ কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। কিন্তু সুশাসনের জন্য কি সংযম অপরিহার্য। আমাদের ধৈর্য ধারণ করে সামনের দিকে অ্যাপ্রোচ করতে হবে। আচ্ছা, এই নির্বাচনের অন্যতম অঙ্গীকার কী ছিল? যে গণতন্ত্র পুনরুদ্ধার করা, ডেমোক্রেসিকে রিট্রিভ করতে হবে। আমাদের আবার স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারই কিন্তু অপরিহার্য। যে বিগত বছরগুলোতে, বিগত দশকে আমাদের যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু অনেকটাই মেরুদণ্ডহীনতায় চলে গেছে। তাদেরকে সংস্কার করে দেশের অর্থনীতিতে তাদের যে অ্যাক্টিভ পার্টিসিপেশন সেটা সচেষ্ট করতে হবে। সেটা কী করতে হবে? সচেষ্ট করতে হবে এবং সেই প্রতিষ্ঠানগুলো সবসময় কি কার্যকর যাতে ভূমিকা রাখতে পারে তদারকির মাধ্যমে সেটাও নিশ্চিত করতে হবে। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এখানে গণতন্ত্রে একটা আর্টিকেল আছে যে এখানে বলা হচ্ছে ভালো সংসদ, খারাপ সংসদ। এই বিভিন্ন রাষ্ট্রের সংসদের যে গুরুত্ব সেটার কথা এখানে বলা হচ্ছে এবং উদাহরণ আছে যে একটি সংসদ কীভাবে একটি রাষ্ট্রের ভালো সংস্কারের দিকে ঝুঁকে যেতে পারে, ভালো সংস্কার প্রতিষ্ঠা করতে পারে, অথবা খারাপ তো আর সংস্কার হবে না, খারাপ অবনতির দিকে ঝুঁকে যেতে পারে। এই ধরনের কিছু উদাহরণ এখানে আছে, আপনারা পড়ে নিতে পারেন। আচ্ছা, তো এর আগের আর্টিকেলে আমরা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর নিয়ে একটা বিষয় পড়েছি এবং প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর নিয়ে খুব সংক্ষেপে জানবো যে প্রত্যক্ষ কর জিনিসটা কী। ওকে, আচ্ছা,
ওকে, প্রত্যক্ষ কর। আচ্ছা, যে করদাতা সরাসরি সরকারি কোষাগারে জমা দেন এবং যার ভার অন্য কারো উপর চাপানো যায় না তাকে প্রত্যক্ষ কর বলে। এটি সাধারণত ব্যক্তির আয় বা সম্পত্তির উপর ধার্য করা হয়। ওকে, আমরা যে ইনকাম ট্যাক্স দিই, যারা সরকারি চাকরিজীবী আছেন বা ব্যবসায়ী আছেন যারা ট্যাক্স দেন প্রতি বছর, ওকে, তারা কী করে, এই ট্যাক্সটা দেওয়াটা হচ্ছে প্রত্যক্ষ কর। ওকে, যেমন এটা আয় কর বা সম্পদ কর আছে বা কর্পোরেট কর আছে, এগুলো হচ্ছে প্রত্যক্ষ করে। বৈশিষ্ট্য কি, এটা প্রগতিশীল প্রকৃতির, অর্থাৎ আয় বাড়লে করের হারও কিন্তু বাড়বে। আমার আয়ের অনুপাতেই কিন্তু আমার করটা ধার্য করা হয়। আর ইনডিরেক্ট কর বা পরোক্ষ কর জিনিসটা কি, যে করের ভার করদাতা সরাসরি বহন করে না, পণ্য বা সেবা ক্রয়ের মাধ্যমে অন্যের ওপর চাপিয়ে দেন, তাকে পরোক্ষ কর বলে। এটি সাধারণত পণ্য উৎপাদন বা বিক্রয়ের সময় মূল্যের সাথে সংযুক্ত করা হয়। এখানে আমরা যে ভ্যাট দিই, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, আমদানি ও রপ্তানি শুল্ক দিই, আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি দেই, এগুলো কিন্তু পরোক্ষ করের উদাহরণ। যেমন একটা 2 টাকার যদি একটা চকলেটও কিনি, সেখানে কিন্তু একটা ট্যাক্স ইনক্লুডেড থাকে, আমাদের কিন্তু আলাদাভাবে সেটা পে করতে হচ্ছে না। ওকে, ক্রেতা হিসেবে আমাকে পে করতে হচ্ছে কিন্তু ওই মূল দামের সাথে। সো এইগুলো হচ্ছে পরোক্ষ কর। আর আর্টিকেল এখানে বলা হয়েছে যে এই যে পরোক্ষ করের উপর আমাদের নির্ভরতা কমিয়ে আনতে হবে, এনে প্রত্যক্ষ করের দিকে যেতে হবে। তো যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে, একটা পণ্য কেনার সাথে সাথে সেটার মধ্যে যে পরোক্ষ করটা আমাদের দিতে হচ্ছে, আমরা দেবো তো অবশ্যই, কিন্তু এই পরোক্ষ করার উপর দেশের অর্থনীতি কিন্তু পুরোপুরি নির্ভরশীল হলে আমাদের জন্য সমস্যা হতে পারে। এই জন্য আমরা পরোক্ষ কর ব্যবস্থার দিকে আমরা কি মনোনিবেশ করবো। তখন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, আন্তর্জাতিক পাতায় আমাদের ইনফরমেশন বা নিউজ রয়েছে 2টি, যে মূল বিষয়ে একমত ইরান এবং যুক্তরাষ্ট্র। আরেকটা হচ্ছে ট্রাম্পের দর্শন ঘরে চলছে না, বিদেশে রপ্তানির তোড়জোড়। আচ্ছা, আমরা দেখি প্রথমটি, মূল বিষয়ে একমত ইরান এবং যুক্তরাষ্ট্র। এখানে কি বলা হয়েছে, যে আলোচনার 2 দেশের পরমাণু বিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে প্রস্তাব বিনিময় করেছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, দেখি যে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার কিন্তু পরোক্ষ পরমাণু আলোচনা শেষ হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় আলোচনা শেষ হয়েছে। আচ্ছা, এখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাউচি বলেন যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। এই কথা আমরা বারবার বলে আসছি, মানে তারা অস্বীকার করছেন যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করার বা অর্জনের চেষ্টা করছেন না। ওকে, আচ্ছা, দ্বিতীয় দফার এই আলোচনার মূলত পারমাণবিক চুক্তির কারিগরি এবং টেকনিক্যাল দিকগুলোর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। আর চুক্তির খসড়া করবে কি, তৃতীয় দফা বৈঠকের পর একটা চুক্তির খসড়া তৈরি করবে দুইটা পক্ষ। আর এখানে ইরানের মহড়ার কথা বলা হচ্ছে, যে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করছে ইরান। এতে গুরুত্বপূর্ণ তেল সরবরাহ করার পথটি এর কিছু অংশ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটি ইনফরমেশন রয়েছে, যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যে কিন্তু মহড়া শুরু করে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী, যেটাকে IRGC বলা হচ্ছে। আমরা কিছুক্ষণ পর দেখবো IRGC কী। ওকে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এটা আমরা দেখব। এখানে খামেনির জবাব ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যে। আচ্ছা, ওকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক ভাষণে বলেন যে ওয়াশিংটন জোর করে তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। ওকে, ট্রাম্পের সরকার পরিবর্তনের আকাঙ্ক্ষাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলছেন তাদের সেনাবাহিনী বিশ্বের শক্তিশালী, কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকে মাঝে মধ্যে এমন জোরে চড় মারা যায় যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। সো আয়াতুল্লাহ আল খামেনি ট্রাম্পের এই মন্তব্যের একটা পাল্টা মন্তব্য করেছেন। এবার IRGCটাকে এটা একটু দেখে নেওয়া যাক। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যা হচ্ছে ফার্সি ভাষায় সাপাহ এ পাশদারান। আচ্ছা, 1979 সালে যে ইরানে, আমরা জেনেছি যে ইতিমধ্যেই, যে ইরানে 1979 সালে ইসলামিক রেভলিউশন হয়েছিল। তারপর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিপ্লবের আদর্শ রাখায় এই IRGC গঠিত হয়। আচ্ছা, এটি ইরানের নিয়মিত সেনাবাহিনীর মতো না, কিন্তু একটু আলাদা, যে সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা বর্তমান নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে গিয়ে দায়বদ্ধ। ওকে, IRGC নিজস্ব পদাতিক নৌ এবং বিমান বাহিনী রয়েছে। এছাড়া 2টি বিশেষ শাখা রয়েছে, একটা কুদস ফোর্স আর একটা বাসিস মিলিশিয়া।
ওদের ফোর্সটি এটি বিদেশের মাটিতে ইরানের বিশেষ সামরিক কার্যক্রম পরিচালনা করে। আর ব্যাসিস মিল এশিয়াটি শাখাটি মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিক্ষোভ দমনে কাজ করে। এখন অর্থনৈতিক প্রভাব কি? ইরানের অর্থনীতিতে আইআরজিসির ব্যাপক প্রভাব রয়েছে। দেশটির অবকাঠামো নির্মাণ, তেল, গ্যাস এবং টেলিযোগাযোগ খাতের বড় অংশ এই বাহিনীর নিয়ন্ত্রণে। আমাদের বাংলাদেশে যেমন কিছু কিছু অবকাঠামো কিন্তু সেনাবাহিনীর আন্ডারে অবকাঠামো নির্মিত হয়, ঠিক একইভাবে এই আইআরজিসির আন্ডারে কিন্তু ইরানের কিছু অবকাঠামো নির্মাণ, তেল, গ্যাস এবং টেলিযোগাযোগ খাতের বড় অংশ থাকে। আচ্ছা, চলুন পরবর্তী আর্টিকেলে, যে ট্রাম্পের দর্শন ঘরে চলছে না। ওকে, বিদেশি রপ্তানি তৈরি। এখানে বলা হচ্ছে কি, ট্রাম্পের লক্ষ্য কি? যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তোলা, মেক আমেরিকা গ্রেট এগেইন। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের যে স্লোগান, তিনি এটাকে খুব ফেমাস করে তুলেছেন সেই সময়। ট্রাম্প ইতিমধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, হন্ডুরাস, পোল্যান্ডের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ট্রাম্প কিন্তু নিজের দেশের অবস্থা কিন্তু অনেকটাই নাজুক, আমেরিকার অবস্থা, আমেরিকার অভ্যন্তরীণ অবস্থা। এছাড়াও ট্রাম্প চাচ্ছে যে বহির্বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনকে প্রভাব রাখতে, যাতে পুরো বিশ্বের উপর তার একটা একচ্ছত্র আধিপত্য তৈরি হয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানকে সমর্থন জগতে থেকে বুদাপেস্টে হাজির হয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখন হাঙ্গেরির যে প্রধানমন্ত্রী আরবান, তিনি রাশিয়ার ঘনিষ্ঠ হলেও মার্কিন স্বার্থে তাকে ক্ষমতায় রাখতে চান কি ট্রাম্প। ওকে, মার্কিন স্বার্থে তাকে ক্ষমতায় রাখতে চান, কারণ যেখানে ট্রাম্পের স্বার্থ রয়েছে সেখানে ট্রাম্প যে কোনো কিছু করতে রাজি। এবং ট্রাম্পের আদর্শ জিনিসটা কি? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। অর্গান কিন্তু এই কাজটা করে আসছে অনেক আগে থেকেই। ওকে, ভিক্টর অরবান। আচ্ছা, এখানে বলা হচ্ছে অভিবাসনে কঠোর নীতি। ওকে, অনুগত শক্তিশালী অভিজাত শ্রেণীর ক্ষমতার দাপট এবং সংবাদপত্রে টুটি চেপে ধরা। ভিক্টর অরবান ট্রাম্পের এই মাগা, অর্থাৎ কি মেক আমেরিকা গ্রেট এগেইন, এই নামের রাজনৈতিক আদর্শ আসার আগে থেকে কিন্তু এই ধরনের চর্চা করেন। সো এই ভিক্টর অরবানের যে চর্চাগুলো, যে নৈতিক যে আদর্শগুলো, সেটা ট্রাম্পের সাথে কিন্তু অনেকটাই মিলে যায়। কী বলেছে? যে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা, যে তাদের যে কোনো স্টেপকে লিগালাইজ করা। ওকে, এছাড়া রয়েছে অভিবাসনে কঠোর নীতি এবং অনুগত শক্তিশালী অভিজাত শ্রেণীর ক্ষমতার দাপট এবং সংবাদপত্রের ত্রুটি চেপে ধরা। অরবানের এই কৌশলগুলো যেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নীল নকশা। আচ্ছা, এখানে ইউক্রেন ইস্যু থেকে শুরু করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কিংবা জ্বালানি নীতি সবকটি ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া অরবানের সঙ্গে মার্কো রুবিওর এই সাক্ষাৎ মধ্যে একটি শক্তিশালী বার্তা। ওকে, আচ্ছা, পরবর্তী কলমে কী বলছে দেখি, যে হাঙ্গেরির নির্বাচনে ট্রাম্প প্রশাসনের আরবানের পাশে দাঁড়ানো আসলে কি মার্কিন পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ইঙ্গিত। এতে বোঝা যায় যে ঐতিহ্যগতভাবে অবস্থানগুলোকে একপাশে সরিয়ে কট্টর ডানপন্থার দিকে কি ঝুঁকছেন ওয়াশিংটন। ওকে, আর এখানে বলা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও ট্রাম্পের বার্তাবাহক হিসেবে কিন্তু কাজ করছেন। আচ্ছা, চলুন পরবর্তী আর্টিকেলে। ওকে, অর্থ বাণিজ্য পাতাতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবো। যে সর্বপ্রথমে যে ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, তার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন নাবিল মুস্তাফিজুর। তার ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে 31 বছরের। নাবিল মুস্তাফিজুর, এটা আমরা দেখছি। আচ্ছা, বিনিয়োগে আস্থার সংকট কাটানোর পরামর্শ দিয়েছেন তপন চৌধুরী, তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি। তিনি বলেছেন যে তারা কি কোনো বেআইনি কোনো সুযোগ সুবিধা চাচ্ছেন না, তারা চাচ্ছেন নিয়ম নীতির চর্চাটা তারা চাচ্ছেন, যে পলিসি অ্যান্ড রুলস থাকবে সেগুলো ব্যবহার করা হোক। আচ্ছা, তারা ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা চাচ্ছেন না, তারা চাচ্ছেন নিয়ম নীতির চর্চা হোক। আচ্ছা, দৌড়ে কোনো আমলাতন্ত্রে যে লাল ফিতে দৌড়াতো, রেড ট্যাপিজম, এই দৌড়ে কোনো সিদ্ধান্ত আটকে থাকবে না, তারা এটা চাচ্ছেন। ওকে, যে কোনো ডালি যাতে না হয়, কোনো প্রোক্রাস্টিনেশন যাতে না হয়, আবার ব্যক্তিভেদে নিয়মকানুনের ব্যর্থ যাতে না ঘটে, যে সবাইকে যাতে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বা মানে ব্যবসায়ী হিসেবে সবাইকে যাতে সমান হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, এখানে আবার বলা হচ্ছে যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের উন্নত পরিবেশ কিন্তু দরকার। ওকে, বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্যের উন্নত পরিবেশ, যেমন ওই যে অবকাঠামোগত উন্নয়ন, নীতির সুষ্ঠু ব্যবহার,
ওকে, জ্বালানি খাতের ভালো সংস্কার দরকার, নিরবিচ্ছিন্ন জ্বালানি দরকার আমাদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। আচ্ছা, এছাড়া অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ গতি ফেরানোর কিন্তু কোনো বিকল্প নেই। সো বর্তমান সরকারের কারণে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, পরবর্তী আর্টিকেলে অর্থনীতিতে গতির পাশাপাশি স্থিতিশীলতাও ফেরাতে হবে। আচ্ছা, সেলিম জাহান অর্থনীতিবিদ হিসেবে আর্টিকেলটি লিখেছেন। সেলিম জাহান অর্থনীতিবিদ, আর্টিকেলটি দেখে নেওয়া যাক। তিনি বলছেন যে কি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। সবাই কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ানোর কথা বলছে। এই জন্য যদি মূল্যস্ফীতি ও সুদ হার কমিয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি করা যায়, তাহলে দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরবে এবং বিনিয়োগ বাড়বে। যে মূল্যস্ফীতি আমাদের কী করতে হবে, মূল্যস্ফীতি বর্তমানে কত 8.48 সামথিং চলছে। এই মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে হবে। আর সুদহারও খুব সম্ভবত 10%, এটাও কমিয়ে আনতে হবে। কমিয়ে এনে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাহলে দেশের বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা ফিরবে। আচ্ছা, আর বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে শুধু অর্থনৈতিক প্রণোদনা দিলে কিন্তু হবে না। বিদেশি বিনিয়োগকারীরা চান দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতি ধারাবাহিকতা। বিনিয়োগকারীরা কি চান, যে রাজনৈতিক স্থিতিশীলতা যেই সরকার হিসেবে আসুক না কেন, দেশের যাতে স্থিতিশীলতা বজায় থাকে এবং নীতির ধারাবাহিকতা, পলিসি যাতে এত ইজিলি চেঞ্জ করা না যায়। পলিসি যদি খুব ইজিলি চেঞ্জ করা সম্ভব হয়, তাহলে কিন্তু ব্যবসায়ীরা, ইনভেস্টররা আমাদের দেশের অর্থনীতির ওপর বিশ্বাস রাখতে পারবে না। আচ্ছা, নতুন সরকারকে সুষম উন্নয়নে কী করতে হবে, জোর দিতে হবে। সুষম উন্নয়নের দুটি দিক রয়েছে। একটি হচ্ছে কি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমতা তৈরি করা, আর একটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের মধ্যে সমতা। বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দলের মধ্যে সমতা তৈরি করতে হবে, এবং আরেকটি হচ্ছে বিভিন্ন অঞ্চলের মধ্যে সমতা তৈরি করতে হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এদিকে হচ্ছে উত্তর পূর্ব অংশ, সিলেট অংশ বা চট্টগ্রাম, এগুলোর মধ্যে কী করতে হবে, সমতা তৈরি করতে হবে। আচ্ছা, বর্তমানে মাসে 3 কোটির বেশি মানুষ কিন্তু দারিদ্র্য সীমার ওপরে বসবাস করছে। ওকে, এবং 6 কোটি মানুষ দারিদ্র্যের কিন্তু ঝুঁকিতে রয়েছে। আমাদের এখানে অসমতা রয়েছে, আয়ের অসমতা রয়েছে, সম্পদের অসমতা রয়েছে, সুযোগেরও কিন্তু অসমতা রয়েছে। আয়, সম্পদ এবং সুযোগে তিনটেরই অসমতা রয়েছে। এই অসমতাগুলো কী করতে হবে, দূর করতে হবে। আর সেলিম জাহান আরও বলছেন যে ব্যাংকের পর ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, এগুলো কি দরকার আছে? না, প্রয়োজন আছে কিনা সেটা দেখা হয়নি। প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ পারিবারিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ওকে, যে পারিবারিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, সেটা যোগ্য বা দক্ষ মানুষকে না দিয়ে পরিবারের তন্ত্র চলেছে ব্যাংক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবং খেলাপি ঋণও কিন্তু আমাদের একটা বড় সমস্যা। আচ্ছা, খেলাপি ঋণও কিন্তু আমাদের একটা বড় সমস্যা, এটাকে কমিয়ে আনতে হবে। আরেকটা ব্যাপারে যে কেন্দ্রীয় ব্যাংকে যে স্বাধীনতা দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, সেটা কিন্তু মাঝপথে থেমে গেছে। সেটার কথা বলছেন যে কেন্দ্রীয় ব্যাংক যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে আর্থিক খাতে যত চেষ্টা করা হোক না কেন, সংস্কার হবে না। ওকে, যে আমি সেলিম জাহান মনে করেন যে নতুন সরকার বাংলাদেশে ব্যাংক স্বায়ত্তশাসনের বিষয়টি বিবেচনা করবে। সো কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে করা পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ সেলিম জাহান। পরবর্তী আর্টিকেলে যাওয়া যাক। আচ্ছা, খুব সম্ভবত আমাদের আর আর্টিকেল নেই। অর্থ বাণিজ্য, ওকে, এখানে চুক্তি পর্যালোচনা, হ্যাঁ, এটা একটা লাস্ট অর্থ বাণিজ্যের আরেকটি আর্টিকেল রয়েছে, যে চুক্তি পর্যালোচনার অনুরোধে ব্যবসায়ী অর্থনীতিবিদদের। আচ্ছা, এখানে আমাদের বিভিন্ন গুণীজনদের মন্তব্য দেখব। তার কি মন্তব্য করেছেন, যে এই চুক্তিতে দেশের স্বার্থকে বিবেচনা নেওয়া হয়নি, বরং চুক্তিটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে সীমিত করে দিতে পারে। যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাংলাদেশের বাণিজ্য চুক্তিটা হয়েছে রিসেন্ট। আচ্ছা, এখানে সিপিডি এবং সানেমের নির্বাহী পরিচালকদের বক্তব্য শুনব। সেন্টার ফর পলিসি ডায়ালগ মানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, তিনি বলেন কি, একটি অনির্বাচিত ও অরাজনৈতিক সরকার খুব গোপনীয়ভাবে এবং তাড়াহুড়োর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কী করে সম্পন্ন করে। চুক্তিতে দেশের স্বার্থ বিবেচনা করা হয়নি। চুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজটি নির্বাচিত সরকারের জন্য রাখা উচিত ছিল। এটা হচ্ছে ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মনে করেন। আর সানেম, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়ান, তিনি কী মনে করেন, যে চুক্তিতে মার্কিন কোম্পানিগুলোকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, এখন ইউরোপীয় ইউনিয়নও যদি আমাদের আমেরিকার মতো এই সুবিধাগুলো চায়, অন্য দেশের কোম্পানিগুলো যদি এক ধরনের সুবিধা চায়, হ্যাঁ, তাহলে কী হবে, দেশের একটা অর্থনীতি আমাদের আবার অস্থিতিশীল হয়ে যাবে। ওকে, আমাদের আয় ব্যয় কী হয়ে যাবে,
আমাদের আয় ব্যয় সমান হয়ে যাবে। সো সেটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেই চুক্তিটা কিন্তু আবার বিবেচনায় নিতে হবে। ওকে, এছাড়া আমাদের শেষ আমাদের প্রথম আলো পত্রিকাগুলো আলোচনা শেষ আপাতত। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আমি কমেন্ট বক্সে এই শর্ট নোটগুলো বা স্লাইডগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ।